ওই যে কে যেন আজহার নাকি মাজার একজন আছে, আগে ওরা খাইছে এখন এরা খেতে চায় না, কি বলছে না? মিজানুর রহমান আজহারী সাহেব তার যশোরের মাহফিলে বলেছেন, দেশে আহামরি কোনো পরিবর্তন আসে নাই, একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে। আপনারা বলেন উনি কি কথাটা ভুল বলেছেন না ঠিক বলেছেন? আপনারা বাঘের মতো আমাকে উত্তর দিবেন আওয়াজ করে। প্রিয় কলিজার টুকরা রংপুরের ভাইরা, আজহারী সাহেব কি কোনো দলের নাম উল্লেখ করেছিলেন? এই যে আস্তে কথা বললেন, কোন দলের নাম বলেছেন? কোন ব্যক্তির নাম মেনশন করেছেন? উনি জাস্ট বলেছেন একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য বসে আছে, এতেই কিছু লোকের গায়ে আগুন জ্বলে গেছে। সাবধানে থাকবেন আপনারা। আমার কথা শুনে মনে হচ্ছে আমি মাদকাসক্ত। দেখেন, আপনি কিন্তু যুক্তি দিয়ে কথা বলতে পারছেন না, বলতে বলছেন। আপনি গাঁজা আর আফিম একসঙ্গে মিশিয়ে খেয়েছেন। আমাদের এখানে ভোট আমরা চিন্তা ভাবনা করে দিয়ে দেবো, আপনারা টেনশন করেন না। এবং ভোটের পরে যে আসবে সে আরো লম্বা বাঁশ দেবে। মদ নেশা এগুলো হারাম, আমরা এগুলো খুব 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 সচেতন, আমরা খুবই সচেতন। আমাদের এখানে এগুলো হারাম, এগুলো অন্যায়। এগুলো বড় দুটো ঘটনা এদিন ঘটেছে। একটা তো গত বছরই নির্বাচনটাকে এভাবে কেউ কেউ বলেন আমি আর ডামির নির্বাচন, আবার কেউ কেউ সাথে যোগ করেন আমি ডামি স্বামীর নির্বাচন। একটু হালকা ঢঙে বলা হলো, কিন্তু কথাটা ভুল না, খুব চমৎকারভাবে এটাকে ডিফাইন করে। আসবে নির্বাচনের প্রসঙ্গে এই দিন আরেকটা খুবই উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। ফেলানী খাতুন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিষয়ে তদন্তের জন্য রাষ্ট্রপতির নির্দেশনা। বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এটাই প্রথম যে রাষ্ট্রপতি নিয়ম মাফিক নির্দেশনা দিয়েছেন বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত করার জন্য। কি কারণে? দুর্নীতি, অসদাচরণ, তারপরে তাদের দায়িত্ব পালনে অক্ষমতা, এসব বিষয় উত্থাপিত হয়েছে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে। এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। ওই কাউন্সিল সুপারিশ করেছে। বাবাজি, এটা এখন ইন্ডিয়া হারে হারে টের পাইতেছে যে ঠেলার নাম বাবাজি। বাংলাদেশের বহুল প্রচলিত একটা শব্দ, ঠেলার নাম বাবাজি। মানে বিপদে বলে নাকি বিলাই আসছে আপনার মান্দার গাছে ওঠে। মান্দার গাছ ছিলেন, ওটাকে শিমুল গাছ বলে, গ্রাম্য ভাষায় মান্দার গাছ বলে। তো মান্দার গাছে নাকি বিড়াল ওঠে, মান্দার গাছ তো কাটাযুক্ত, তো ঠেলাই করলে ওই মান্দার গাছে ওঠে। কেন বললাম? দেখেন, বিগত সময়ে শেখ হাসিনা কি করছে, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনছে বেশি দামে। যাক, বাংলাদেশের জনগণের টাকা যায়, তার তো সমস্যা নেই। বেশি দামে পেঁয়াজ কিনছে, দাম বাড়াইছে কিভাবে? আমাদের তো উৎপাদন ঠিকই হয়েছে, তারপরে দাম বাড়ছে কেন? দাম বাড়ছে কি জন্য? সিন্ডিকেটকে বলছে পেঁয়াজ আটকায় রাখবা, পেঁয়াজ ছাড়বা না, পেঁয়াজ ছাড়বা না, পেঁয়াজ আটকায় রাখবা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি প্লে করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। ইতিহাসের এই প্রথম বাংলাদেশের রাষ্ট্রপতি প্রথম বিচারপতিদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রস্তুত হয়েছেন। এদিকে ইন্ডিয়ার দাদাবাবুরা আমাদের বোন ফেলানি হত্যা করেছিল। হত্যা করে শুধু হত্যা করেই নেই, তারে ঝুলিয়ে রাখছিল। এই বিষয়ে মূল্যবান মতামত রাখবেন। চলুন আমরা কথা না বলে ভিডিওটি দেখা যাক। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা যাক ভিডিওটি। খুব খুব সাবধানে থাকবেন আপনারা। আমার কথা শুনে মনে হচ্ছে আমি মাদকাসক্ত। দেখেন, আপনি কিন্তু যুক্তি দিয়ে কথা বলতে পারছেন না, বলতে বলছেন। আপনি গাঁজা আর আফিম একসঙ্গে মিশিয়ে খেয়েছেন। আমাদের এখানে ভোট আমরা চিন্তা ভাবনা করে দিয়ে দেবো, আপনারা টেনশন করেন না। এবং ভোটের পরে যে আসবে সে আরো লম্বা বাঁশ দেবে। মদ নেশা এগুলো হারাম, আমরা এগুলো খুব 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 সচেতন, আমরা খুবই সচেতন। আমাদের এখানে এগুলো হারাম, এগুলো অন্যায়। এগুলো ঠিক আছে? শোনেন, আপনি যেটাই বলেন এখন থেকে হিসাব করে কথা বলবেন। ইউনূস স্যারের সরকার ক্ষমতায় আছে, ঠিক আছে? এটা কিন্তু কোনো রাজনৈতিক সরকার না। ইউনূস সরকার মোদির চেয়ে 100 গুণ শক্তিশালী। শিক্ষা দীক্ষা এবং সমাজের যে মান, এটা বিবেচনা করেন, সারা বিশ্ব তাকে কুর্নিশ করে। এটা খুবই বিবেচনা করতে হবে। দেখেন, ইউরোপীয় ইউনিয়নের সব প্রতিনিধি বাংলাদেশে চলে আসে, মিটিং করছে। এটা ইউনূস স্যারের সম্মানে এসে করছে। এটা এখন আগের হিসাব না, এগুলো হিসাব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে এখন। আপনাদের টেনশন শুরু, ওই দিক থেকে চায়না আছে, টেনশন দিচ্ছে, আমরা টেনশন দেবো। টেনশনে আপনাদেরকে একবারে আপনারা অবস্থা গরম হয়ে যাবে, বুঝছেন নি? অবস্থা গরম। সাবধানে থাকবেন আপনারা, সাবধানে থাকবেন আপনারা, সাবধানে থাকবেন। যারা যারা এর পরবর্তীতে একবারে বার্তা ফাইনাল, এরপরে যে সরকার আসবে, যে ভারতের বিরুদ্ধে সেই সরকার আসবে। ভারতের অনুগত কেউ আর আসবে না। আমরা বিভিন্ন দলে যারা ভারতের প্রতিনিধি আছে, ভারতের প্রতি অনুগত, তাদেরকে সরাই দিচ্ছি। হিসাব এখন অন্যরকম, আপনি বুঝতে পারবেন, আপনারা দেখবেন। এখন কোনো কথা নাই। আমাদের সীমান্তে ফেলানি হত্যা করেছেন আপনারা, ফেলানিকে হত্যা করেছেন, স্বর্ণা দাসকে। ফেলানি না হয় মুসলিম সন্তান, ফেলানি মুসলিম, আপনারা মুসলিম নিধন করেন। ফেলানি মুসলিম নিধন করেন। আপনারা কেন স্বর্ণা দাসকে মারলেন? স্বর্ণা দাসকে কেন মারলেন? আমাদের সবগুলো ঘাস স্বর্ণা দাস হয়ে যায়, আপনাদের প্রতিবাদ করবে। সব ঘাস স্বর্ণা দাস হয়ে যাবে। স্বর্ণা দাসকে কেন, কিশোরকে কেন হত্যা করেছেন বলেন? এগুলো এখন বরাবর হিসাব কি চলবে দেখবেন আপনারা, ঠিক আছে? খুব খুব সাবধানে থাকবেন আপনারা। আমার কথা শুনে মনে হচ্ছে আমি মাদকাসক্ত। দেখেন, আপনি কিন্তু যুক্তি দিয়ে কথা বলতে পারছেন না, বলতে বলছেন। আপনি গাঁজা আর আফিম একসঙ্গে মিশিয়ে খেয়েছেন। আমাদের এখানে ভোট আমরা চিন্তা ভাবনা করে দিয়ে দেবো, আপনারা টেনশন করেন না। এবং ভোটের পরে যে আসবে সে আরো লম্বা বাঁশ দেবে। আরো ভালো লাগবে, আমার সাথে কথা বলে ভালো না লাগে উপায় নাই। আমি বাংলাদেশের সন্তান।
ঠিক আছে, আমার নামের সাথে পশ্চিমবঙ্গ বা উত্তরবঙ্গ বা পূর্ববঙ্গ বলতে হয় না, পিওর বাঙালি বাংলাদেশি মেপে কথা বলতে হবে। হ্যাঁ, কোনো বিশেষণ লাগবে না। এগুলো লাফালাফি করে লাভ নাই, গলা ছিঁড়ে যাবে, গলা ছিঁড়ে রক্ত বের হবে। লাফালাফি করে লাভ নাই, সব আমাদের নিয়ন্ত্রণে আছে। এখন থেকে হিসাব অন্যরকম হবে, এখন থেকে হিসাব আলাদা আলাদা হবে। আমাদের নাগরিকদেরকে হত্যা করে ভেবেছিলেন আপনারা, এখন খালি চিল্লাবেন আপনারা, কান্নাকাটি, আপনাদের কান্নাকাটি শুরু। ইউনূস স্যার আসছে, আপনাদের কান্নাকাটি শুরু। হ্যাঁ, চিল্লায় চিল্লায় সব মরে যাক। হ্যাঁ, ভয়ঙ্কর ছবি আপনারা দেখবেন, ভয়ঙ্কর। শোনেন, আমাদেরকে দেখলে মনে করবেন বাঘ এলো, বুঝছেন? ইন্ডিয়া খুব বড় দুটো ঘটনা এদিন ঘটেছে। একটা তো গত বছরই, নির্বাচনটাকে এভাবে কেউ কেউ বলেন আমি আর ডামির নির্বাচন, আবার কেউ কেউ সাথে যোগ করেন আমি ডামি স্বামীর নির্বাচন। একটু হালকা ঢঙে বলা হলো, কিন্তু কথাটা ভুল না, খুব চমৎকারভাবে এটাকে ডিফাইন করে। আসবে নির্বাচনের প্রসঙ্গে, এই দিন আরেকটা খুবই উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিল। ফেলানী খাতুন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। একজন কিশোরী কাঁটাতারের বেড়া পার হতে গিয়ে গুলিতে হত্যাকাণ্ডের শিকার হন, বিএসএফ এর গুলিতে বরাবরের মতো, এবং তার লাশ দীর্ঘ সময় ঝুলে থাকে কাঁটাতারের বেড়ায়, এবং অত্যন্ত অবমাননাকরভাবে তার লাশ বহন করা হয়। সেই দিনটা আজ একই দিনে, এবং সম্ভব দুটো ঘটনা খুব সিরিয়াসলি রিলেটেডও। হ্যাঁ, আমি মনে করি রিলেটেড ইন এ সেন্স, বাংলাদেশ শেখ হাসিনার শাসন আমলে যতদিন তিনি তার স্বৈরাচারী শাসন ব্যবস্থা আমাদের এখানে কায়েম করে রেখেছিলেন, ভারত বাংলাদেশকে একেবারেই একটা করদ রাজ্য মনে করেছে, কলোনি মনে করেছে। সুতরাং সীমান্তে হত্যা একেবারে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল। সরকারের দিক থেকে ফেলানী খাতুনের পরও তেমন কোনো উচ্চ বাচ্চা ছিল না। এরপর আর বহু হত্যাকাণ্ড, ইনফ্যাক্ট আমাদের তো ভিজুয়ালের ইম্প্যাক্ট আছে, কিন্তু আমাদের সব সীমান্তে যেসব মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়, প্রত্যেকে একই রকম ব্রুটালিটির শিকার, একই রকম বর্বরতার শিকার। এই ভারত, চীন পাকিস্তান সীমান্ত দূরেই থাকুক, পাকিস্তানের সাথেও না, কারণ পাকিস্তান পারমাণবিক শক্তিধর দেশ এবং তার কনভেনশনাল ওয়ারফেয়ারও ভারতের সাথে টেক্কা দেওয়ার কাছাকাছি পর্যায়ে আছে। চায়নার কথা বাদই দেই, নেপালের মতো দেশের সাথে, ভুটানের মতো দেশের সাথে, বিশেষ করে নেপালের মতো দেশের সাথেও তার এই ধরনের আচরণ করে না সীমান্তে। বাংলাদেশের সাথে করে, এবং শেখ হাসিনার সময় করে, এবং খুব মর্মান্তিক যেটা ছিল, সেটা প্রতিবাদ নেই, এবং কোনো কোনো মন্ত্রী এগুলোকে আমাদের দায় বলে চালানোর চেষ্টা করেছেন। আমাদের কানে ভাসে এখনো বিজেপি মহাপরিচালক, মন্ত্রী, যে আমরা কেন সীমান্তে যাই, আমাদের লোকজন কেন চোরাকার বাড়ির সাথে জড়িত আছি ইত্যাদি বলে তারা ভারতীয়দের পক্ষে সাফাই গান আমাদের বাংলাদেশি মানুষ হত্যা করার জন্য। অথচ নন লেথাল ওয়েপন ব্যবহার করার কত গল্প আমরা শুনেছি। আজও ফেলানী খাতুনের বিচার হয়নি, হত্যাকাণ্ড মানে তার হত্যাকারীদের বিচার হয়নি। আমাদের দেশে সেই সময় যতটুকু প্রতিবাদ হয়েছিল সরকারের দিক থেকে, কিছুই হয়নি। তুলনামূলকভাবে ভারতে আমরা দেখেছি প্রচুর, আমাদের জনগণ শোরগোল করেছে, আমরা করেছি। ওই যে ভিজুয়াল আমাদেরকে প্রচণ্ডভাবে আহত করেছে। ভারতে গিয়েছিলেন, সেখান থেকে একটু চুরি করেই আসছিলেন, তাকে মেরে ফেলা হলো। এই যে ভারতের বাংলাদেশকে রাষ্ট্র হিসাবে স্বীকার না করা, স্বীকৃতি না দেয়া, এটাই আসলে এই দামি নির্বাচনের সাথে জড়িত ছিল। গত বছরের নির্বাচনটা আমার খুব একটা কারণে খুব মনে থাকবে। আসলে তখন বিএনপি সহ বিরোধী দলের এই নির্বাচনে যাওয়া উচিত কি অনুচিত, এইরকম একটা কনফিউশন তৈরি হয়েছিল যারা এই ইস্যুগুলোতে কথা বলছিলেন। যুক্তি ছিল এরকম, বিএনপির কেউ কেউ বলছিলেন যে বিএনপি নির্বাচনে পার্টিসিপেট করা উচিত, কারণ বিএনপি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে যায় তাহলে আওয়ামী লীগকে প্রচন্ড ভায়োলেন্স চালাতে হবে, কারচুপি করতে হবে। ফলে আমেরিকা বা পশ্চিমারা যখন বাংলাদেশকে নিয়ে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছে, তখন সেই রকম ব্যবস্থা নেওয়ার জন্য প্রচুর উপাদান তারা পাবে। প্রার্থীদের উপরে হামলা, বিভিন্ন ফর্মের কারচুপি, এগুলো না হলে তারা তেমন কিছু পাবে না। যুক্তিটা ভালো। আমি খুব স্ট্রংলি নির্বাচনে না যাওয়ার পক্ষে ছিলাম এই কারণে, যতই বলি না কেন এসবের বিরুদ্ধে ব্যবস্থার স্কোপ আছে। আমরা যদি এভাবে বলি যে 18 সাল কি যথেষ্ট প্রমাণ ছিল না নির্বাচনে গেলে আসলে কি হয়, মানে অন্য সব কিছু বাদ দিই, 18 সালে নির্বাচনটা যে চেহারা দাঁড়িয়েছিল, মানে একটা ডেটা আমরা জানি না, এরকম 101টা আসনের 213টা সেন্টারে 100% ভোট দিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি 99, 97, 98 ধরেন, হাজার হাজার কেন্দ্র, প্রচুর জায়গা আছে যেখানে ধরুন 500-র বেশি কেন্দ্রে যত ভোট দেওয়া আছে সব নৌকায় দেওয়া হয়েছে। 1100-র বেশি কেন্দ্রে একটা ভোটও ধারে শেষ পায় নাই। এক উদ্ভট নির্বাচন। সো পশ্চিমারা যদি মনে করেন শেখ হাসিনার বিরুদ্ধে সকল নির্বাচনে কি হয়, সেটার জন্য ডেটা ছিল। বরং 24 সালের নির্বাচনে গিয়ে যে ক্ষতিটা হতো সেটা হচ্ছে হয়তোবা ওবার বিরোধী দল বিএনপি সহ অন্যান্যদেরকে আগের মতো চাইতে তুলনামূলকভাবে বেশি দিয়ে দেওয়া হতো, 50, 60, 70টা যদি দিয়ে দেওয়া হতো, এক ধরনের গ্রহণযোগ্য নির্বাচন হিসেবে দেখানোর চেষ্টা হতো। ভারত তো ছিলই, বাংলাদেশের ভেতর থেকে শেখ হাসিনার উন্নয়নে মানুষ মুগ্ধ হয়ে তাকে আবার ভোট দিয়েছে। এসব ন্যারেটিভ তৈরি করার লোকজন আমরা পেয়ে যেতাম। ফলে খুব স্ট্রংলি দাঁড়িয়েছিলাম, এবং মনে হতো তখন
যে অবস্থাটা কেমন ছিল। কিন্তু আমরা আজকে আসলে বুঝতে পারছি আওয়ামী লীগকে একেবারে লেজিটিমেসি নষ্ট করে দিয়েছে ওই নির্বাচনটা করতে গিয়ে। কারণ আমি খবর খোনা বলি আওয়ামী লীগের, এটা আওয়ামী লীগ ইনফ্যাক্ট মারাই গেছে 18 সালে রাতে সিল মেরে, এবার কবর খুঁড়ে শেষ হয়ে গেছে, তাকে সমাহিত করেছে। তারা চিন্তা করলো যে একটু নির্বাচন ভাব দেখানোর জন্য তারা তাদের এবং অন্যান্য শরিকদের যেসব লোকজন আছে তাদেরকে স্বতন্ত্র প্রার্থী হতে সুযোগ দিয়েছিল। আমরা জানি ট্রাক এবং ইগল মার্কা নিয়ে আওয়ামী লীগের লোকজন দাঁড়িয়ে পড়েছিল এবং অনেকেই জিতে গিয়েছিল, প্রায় 60 জনের মতো। এই জন্য আমি আর ডামি, সব জায়গায় ডামি ক্যান্ডিডেট রাখা হবে। আমরা তখন একটা সমালোচনা আমি অন্তত সিরিয়াসলি করেছি, আমি আমার এখানে চ্যানেলে করেছি, আমি টিভি টক শোতে করেছি। একটা জাতীয় নির্বাচন কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের মতো না, প্রার্থীর মধ্যে নির্বাচন হচ্ছে, নো ওয়ে। একটা জাতীয় নির্বাচন মানে হচ্ছে অন্তত 2 বা ততোধিক দল এবং জোটের নির্বাচন, যারা একটা স্টেটকে কিভাবে দেখতে চায় তার ভিত্তিতে পরস্পরের সাথে কম্পিটিশন করে, পরস্পরের সাথে নির্বাচন করে আসতে চায় যে আমি আমার ম্যানিফেস্টো, এটার ভিত্তিতে আমি আমার দেশকে গড়ে তুলতে চাই। অথচ একটা লোকাল গভর্নমেন্টের মতো একটা ইলেকশন মানে ফেয়ার সো কল্ড হলেই বাকি, এটা কি ইলেকশন হলো না। তবে এই নির্বাচনে আমি ডামি এবং স্বামী কথাটা এই কারণে এসছে, ভারতের তখনকার প্রভাব নিশ্চয়ই আমরা দেখেছি, বিশেষ করে আমেরিকা যখন তীব্র চাপ তৈরি করছিল, একটা পর্যায়ে ভারতের প্রভাবেই আমেরিকা অনেকটা নিউট্রালাইজড হয়ে গিয়েছিল। আমাদের নিশ্চয়ই মনে আছে আমেরিকা ভারতের 2 জন মন্ত্রীর সাথে প্রতিরক্ষা এবং পররাষ্ট্র 2 দেশের এই 2 জন মন্ত্রী করে 2+2 মিটিং বলে, সেখানে ভারত এই জিনিসটা নিশ্চিত করেছে বলে পারসেপশন আছে এবং এটা মোটা দাগে সত্যিও। ফলে স্বামী স্ত্রীর সম্পর্কের স্বামীও এই নির্বাচনটা নিশ্চিত করেছিল এইভাবে, এবং তাকে ক্ষমতায় রাখবে এইরকম একটা গ্যারান্টি দেওয়া হয়েছিল নিশ্চিতভাবেই, আমরা দেখেছি। সো এটা আমি স্বামী নির্বাচন, কিন্তু মানুষ প্রত্যাখ্যান করেছিল দুর্দান্তভাবে বহু কিছু, এবং কতগুলো জিনিস প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগের জাস্ট একটু হালুয়া রুটি পাওয়ার জন্য আনোয়ার হোসেন মঞ্জু, হাসানুল ইনুর মতো তার জোটের মানুষরা হেরে গেছেন। বিএনপি থেকে 2-1 জন বেরিয়ে এই আমি নির্বাচনে গিয়েছিলেন। বিট্রেয়ার্স শাহজাহান ওমর, জনাব তৈমুর, একজন অ্যাডভোকেট আছেন শাহজাহান, নানান রকম দোকান খোলার চেষ্টা হয়েছিল। মানে বিএনপি এই নির্বাচনটা, এই আমি স্বামী নির্বাচনে বিএনপি একটা জেনুইন খুব শক্তিশালী পার্টি হিসেবে আসলে আমাদের সামনে এসছে। দীর্ঘ 15 বছরের লড়াইয়ের মাধ্যমে তো এটা হয়েছেই। তারপর দোকান খোলা হয়েছিল তৃণমূল বিএনপি বিএনএম নামে, একেবারে ভুঁইফোড় 2টো দলকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছিল। তাদের এক্সপেকটেশন ছিল সেগুলোতে বিএনপির বহু মানুষ গিয়ে হাজির হবে, না যায়নি মানুষজন, এবং সেটাকে প্রত্যাখ্যান করেছে। এই যে প্রত্যাখ্যানের এখানেও যদি প্রচুর মানুষ যেত, সেটাও আওয়ামী লীগ একটা সাফল্য হিসেবে দেখানোর চেষ্টা করতে পারতো, কিন্তু সেটাও পেরে ওঠে নাই। চাপ, প্রচুর বিএনপি নেতাকে তখন ধরে নিয়ে যাওয়া হয়েছে, জেলে নিয়ে যাওয়া হয়েছে। তারপরও এই ডিল নেননি, ভীষণভাবে পরাজিত হয়েছে আওয়ামী লীগ। তার কোনো কিছু মানে গেলেই নির্বাচনে এমপি হয়ে যাওয়া যাবে, কেউ মন্ত্রী হতে পারেন, এইরকম টোপেও কাজ হয়নি। জেনারেল ইব্রাহিমের কথা মনে পড়ছে, বিএনপির সাথে জোটেছিলেন, এমপি হয়ে সোকাল এমপি প্রথমবার বাবা হওয়ার আনন্দ পেয়েছিলেন। এরকম বহু সার্কাস আমরা দেখলাম, এবং একটা দেশের জাতীয় নির্বাচনকে এরকম সার্কাসে পরিণত করা, এটা ওই দিনটাই হয়েছিল। 18 সালের সাথে তুলনা হয় না, কিন্তু আমি স্বামীর নির্বাচনও ঠিক সেই রকম হয়েছে। এবং ওই প্রত্যাখ্যান করা, নির্বাচনটাকে প্রত্যাখ্যান করা আওয়ামী লীগের লেজিটিমেসি আসলে দেয়নি শেষ পর্যন্ত। কত সার্কাস, জাতীয় পার্টি মানে তারা সিট নিয়ে নেগোসিয়েট করছে, হচ্ছে না, পোস্টার তৈরি করছেন জাতীয় পার্টির মহাসচিবের মতো মানুষ, যে নৌকা সমর্থিত, শেখ হাসিনা সমর্থিত মানুষ, মানে একেবারে ফালতু হাস্যকর পর্যায়ে সবকিছু নামিয়ে আনা হয়েছিল। নির্বাচনের ইতিহাসে এই 24 সালের 7 জানুয়ারির নির্বাচন ঐতিহাসিক ঘটনা হয়ে থাকবে। আমি প্রায় বলি শেখ হাসিনার পরবর্তী সময় আমাদের কি করা উচিত, উত্তর হচ্ছে শেখ হাসিনা যা করতেন তা করা না করা। ঠিক একইভাবে 24-এর নির্বাচন নিয়েও একই কথাই আমরা বলবো। এই নির্বাচনগুলো আমাদের মাথায় রাখতে হবে, আমাদের স্মৃতিতে রাখতে হবে। ভবিষ্যতের বাংলাদেশে এইরকম কিছু হতে দেওয়া যাবে না, এবং আমরা নিশ্চয়ই সবাই এটা ফিল করি, বুঝতে পারি, যুক্তি দিয়ে নির্বাচন ব্যবস্থাটাকে ম্যানিপুলেট করে ক্ষমতায় থাকার চেষ্টাই হচ্ছে একটা দেশ, এরকম একটা দেশ ধ্বংসের প্রধান কারণ। সুতরাং ভবিষ্যৎ বাংলাদেশে এই একটা জায়গায় এই একটা বটম লাইনে যদি আমরা সেট করতে পারি, আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকার থাকবে এবং তাকে কোনো ক্ষমতাসীন সরকার ম্যানিপুলেট করার চেষ্টা করবে না, এবং তার অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশের সরকার পরিবর্তিত হবে। আমাদের দেশ পাল্টে যেতে খুব বেশি দিন লাগবে না বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি। দর্শক, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এরকম নতুন ভিডিও পেতে আমাদেরকে সহযোগিতা করুন। আমাদেরকে কমেন্ট করে জানান যে আপনারা কোন ধরনের ভিডিও চান। আমরা আশা করি ইনশাল্লাহ সেই ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আশেপাশে যত দুর্নীতি, চাঁদাবাজ আছে সব কিছু বন্ধ করবো। সব ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।